আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজা কামাল চামেলি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। শহীদ জিয়ার হত্যা মামলার আসামিকে ফেরত দেয়নি দিল্লি, অভিযোগ রিজভির। সামরিক আইনে মুজাফফরের বিচার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিভাজনের রাজনীতি নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে চায় সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। বিরোধী দলের প্রতি জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা এবং ২৪শে গণহত্যার বিচারের দাবিতে ঢাকায় কফিন মিছিল। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি শিক্ষার্থীদের। এবং ফাইনালের রেফারি স্লাভকো ভিনসিচ। বিশ্বকাপে যার অধীনে কখনোই জেতেনি আর্জেন্টিনা, সোনালী ট্রফি, অর্থ পুরস্কার ছাড়াও শিরোপা জয়ীরা পাচ্ছেন বিশেষ উপহার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। শুক্রবার দিল্লিতে এমন কথা জানালেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভারতের রাজধানীতে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা থেকে এই বিষয়ে একটি অনুরোধ পেয়েছে দিল্লি, যা পর্যালোচনা করে দেখা হচ্ছে। আরেক প্রশ্নের উত্তরে জয়সওয়াল জানান, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশটিতে এক রাজনৈতিক হত্যায় ভারতে আটক এক অভিযুক্তের প্রত্যর্পণে কোনো অনুরোধ করেছেন কিনা সেই বিষয়ে তার জানা নেই। Regarding Bangladesh, has there been any communication established between Bangladesh and India regarding, we are learning that Bangladesh has once again asked India to expedite Sheikh Hasina's extradition and return other accused person. And the fact is Sheikh Hasina has herself announced that she'll be returning to December. So any communication between both the countries regarding the same? We have received a request for extradition. This request, as we have said earlier as well, is under examination, and the request is being taken into consideration, giving the legalities that are involved and judicial processes that are involved. শেখ মুজিবের খুনিকে ভারত ফেরত দিলেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনকে ফেরত দেয়নি দিল্লি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, সামরিক আইনেই মোজাফফরের বিচার হতে পারে। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সাজ্জাদ জাহানের রিপোর্ট। রাজধানীর যাত্রাবাড়িতে রক্তাক্ত ১৭ই জুলাই স্মরণে সমাবেশের আয়োজন করা হয়। এতে জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। প্রত্যেকটা শহীদ পরিবারকে বক্তারা জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন এবং সে সময়ের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এই মাফিয়া হাসিনার পুলিশ, তাই আমি আমার সামনে অভিভাবকদের যারাই আছেন রাষ্ট্রের কাছে আমি আমার সন্তানের বিচার চাই। গণতন্ত্র যে কয়বার হোঁচট খেয়েছে, প্রতিটা বার বিএনপিকে সেই গণতন্ত্র উদ্ধারের জন্য বিএনপি লড়াই করেছে। আলোচনায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, রাজনীতিতে পরিপক্ক হওয়ার আগেই এনসিপি জামায়াতের পকেটে ঢুকে গেছে। এই একটা নতুন সরকার এখনই আন্দোলনের নামে মানুষকে বিভ্রান্তি করে জাতীয় ঐক্যে বিভেদ এবং ফাটল ধরাবেন না। এনসিপির নেতৃবৃন্দ তারা রাজনীতি করুক, রাজনীতি শিখুক, ভবিষ্যতে নেতৃত্ব দেখ, কিন্তু তারা রাজনীতি শেখার আগেই, বোঝার আগেই জামাতের পকেটের মধ্যে ঢুকে গেছে। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যা মামলার আসামি দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে আসলেও ফেরত দেয়নি দিল্লি। মুজিব হত্যাকারী একজন ছিল, মনে আছে আপনার, যে শেখ হাসিনার পতনের প্রায় 1 বছর আগে তাকে ধরিয়ে দিল, 1 বছর কি 1.5 বছর আগে তাকে ইন্ডিয়া হাতে তুলে দিল শেখ হাসিনার কাছে। কিন্তু জিয়া হত্যাকারীকে, সেও ভারতে ছিল, তাকে কিন্তু ধরিয়ে দেয়নি এবং সে অবাধে যাতায়াত করেছে বাংলাদেশ। এদিকে কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরের বিচার সামরিক আইনেই করা যেতে পারে। যে আইনে তাদের একই সহযোগীদেরকে বিচার করা হয়েছিল সেই আইনে বিচার করা যায়, সেটা সেনাবাহিনী দেখছে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।
বিরোধী দল জুলাই অভ্যুত্থানের চেতনাকে ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে আলোচনার সভায় তিনি আরও বলেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে। সংবিধান সংশোধনের কথা জানিয়ে তিনি বলেন, বিভাজনের রাজনীতি নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। মনির আহসানের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রয়াত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করে এমাজউদ্দিন রিসার্চ সেন্টার ও জাতীয় সাংবাদিক সমিতি। এমাজউদ্দিন আহমদের সহকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনীতিবিদরা এতে অংশ নেন। দেশবরেণ্য এই রাষ্ট্রবিজ্ঞানীর কর্মময় জীবনের স্মৃতিচারণ করে এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সংগ্রামে এমাজউদ্দিন আহমদের ভূমিকা ছিল অবিস্মরণীয়। এলজিআরডি মন্ত্রী বলেন, জুলাই সনদ আর সংবিধান সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে বিরোধী দল। সংস্কার এই দেশে কারা এনেছে? বিএনপি এনেছে। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের বিএনপি নিয়ে এসেছে। আমরা জুলাই সনদ বাস্তবায়ন প্রত্যেকটি অক্ষর আমরা পালন করব, এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। গণভোটের একটা অংশ তো আমাদের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। উচ্চকক্ষের অনুপাতিক হারে প্রতিনিধিত্ব হবে, সেই বিষয়টাতে আমরা কখনোই একমত হইনি। তো বরাবরই বলে এসেছি যে আমরা সংবিধান সংশোধন করতে চাই, আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি। বিরোধী দল যারা আছেন তারা অনেকে বিভিন্ন রকম মুখরোচক কথা বলে আপনার জনগণকে আপনার উত্তেজিত করবার চেষ্টা করছেন। ক্ষমতায় যাওয়ার জন্য এই জুলাইকে তারা ব্যবহার করতে চায়। আমরা কিন্তু চাই না যে জুলাই শুধু ক্ষমতার যাওয়ার জন্য আরেকটা হাতিয়ারই পরিণত হবে। বিভাজনের রাজনীতি নয়, প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে নিয়ে দেশকে গড়ে তোলার জন্য কাজ করছেন বলে জানান মির্জা ফখরুল। আমরা ডেমোক্রেসিতে থাকি, বিভাজনের রাজনীতি না করি। আমরা সবাই মিলে, যেমন দেশ 1971 সালে দেশ স্বাধীন করেছিলাম, 24-এ আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই লড়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি, একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। সবাই মিলে আমরা এটাকে আজকে সেই জায়গায় নিয়ে যেতে পারি যেখানে আমাদের সেই লক্ষ্যটাকে আমরা পৌঁছতে পারবো। বক্তারা বলেন, ব্যক্তি বা দলীয় স্বার্থকে বড় করে না দেখে জাতীয় স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা এবং গণহত্যার বিচারের দাবিতে কফিন মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাতীয় ছাত্র শক্তির উদ্যোগে এই মিছিলে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। রাজধানীর বিজয়নগরেও একই দাবিতে কফিন মিছিল করে এবি পার্টি। খায়রুল ইসলামের রিপোর্ট। জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা এবং 24-এর গণহত্যার বিচারের দাবিতে কফিন মিছিল করে জাতীয় ছাত্র শক্তি। 24-এর গণ আন্দোলনের বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। পুরো ক্যাম্পাস ঘুরে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে মিলিত হন তারা। এ সময় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সরকারের প্রতি জুলাই শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি জানান। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে পুনরায় আহ্বান জানাবো, জুলাই সনদকে বাস্তবায়ন করবে। হাজার হাজার ছাত্র জনতাকে শহীদ করেছে, তাদের বিচার অনতিবিলম্বে নিশ্চিত করতে হবে। ছাত্রশক্তি ঢাবি শাখার সভাপতি তাহমিদ আল মুদাসসির অভিযোগ করেন, বর্তমান সরকার মুখে জুলাইয়ের কথা বললেও বিএনপি নেতারা বিভিন্ন আলোচনায় অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করছে। সংসদে বিএনপি তারা বারবার নিজেদেরকে জুলাইয়ের পক্ষশক্তি হিসেবে হাজির করেন, কিন্তু আমরা দেখতে পাই তাদের পাশে বসে থাকা সংসদ সদস্য ফজলু এবং নীলুফার মনিরা টকশোতে বসে এই জুলাইকে মেটিকুলার ডিজাইন কিংবা হচ্ছে ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেয়। এদিকে একই দাবিতে রাজধানীর বিজয়নগরে কফিন মিছিল করে এবি পার্টি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রামের বন্যা কবলিত এলাকায় সরকারের ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পরবর্তী ধাপে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, কৃষকদের সার ও বীজ সরবরাহ এবং বন্যা পরবর্তী রোগব্যাধি প্রতিরোধে স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হবে। চট্টগ্রামে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তা বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান,
বন্যায় 7 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে 1 লাখ মানুষের মাঝে পর্যাপ্ত ত্রাণ বিতরণ করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে 40,000 পরিবারকে চাল দেওয়া হয়েছে, 75,000 পরিবারকে শুকনা চাল ডাল ইত্যাদি দেওয়া হয়েছে, প্রায় 40,000কে রান্না বান্না করে খাওয়ানো হয়েছে। এই ধারা কিন্তু অব্যাহত আছে, এটা চলতে থাকবে। এরপরে পুনর্বাসন কার্যক্রম আরম্ভ হবে। যাদের বীজ দরকার, সার দরকার ইত্যাদি ইত্যাদি যা প্রয়োজনীয় পুনর্বাসন কাজ এরপরে শুরু হয়ে যাবে। এবং স্বাস্থ্য সেবা, যেখানে অসুখ বিসুখের একটা বন্যার পরে একটা সাধারণত দেখা যায় একটা প্রকোপ দেখা যায়, সেজন্য ওষুধ বিশুদ্ধ সব প্রস্তুত আছে। এবার আনোয়ার সিমেন্ট শিট বিশ্বকাপ সংবাদ। স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের রেফারির নাম দেখে কপালে চিন্তার ভাঁজ পড়েছে আর্জেন্টাইন সমর্থকদের। কারণ রোববার দিবাগত রাত 1টায় শুরু হতে যাওয়া মেগা ফাইনালটি পরিচালনা করবেন তাদের সেই অভিশপ্ত রেফারি স্লাভকো ভিনসিচ। 2022 সালে সৌদি আরবের কাছে 2-1 গোলে হেরে কাতার বিশ্বকাপ শুরু করেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে প্রধান রেফারি ছিলেন এই স্লোভেনিয়ান। ওই ম্যাচে অফসাইডের কারণে বাতিল হয়েছিল আর্জেন্টিনার 3টি গোল। 4 বছর পর আবারও আর্জেন্টিনার মেগা ফাইনালের বাঁশি থাকছে তার হাতেই। মেটলাইফ স্টেডিয়ামে হতে যাওয়া শিরোপা নির্ধারণী ম্যাচে সহকারী রেফারি হিসেবে থাকবেন ভিনসিচের স্বদেশী তোমাজ ক্লাঞ্চনিক এবং আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ অফিসিয়াল জর্ডানের আদাম মামাখাদ মেহ আর VAR প্রধান থাকবেন জার্মানির বাস্টিয়ান ডাঙ্কার্ট। রাজধানীতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল আশরিফা দিয়ামনি কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড 2026। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বিভিন্ন সেক্টরে অবদানের স্বীকৃতিস্বরূপ চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত, নৃত্য ও সাংবাদিকতা সহ বিভিন্ন শাখায় অ্যাওয়ার্ড দেওয়া হয়। এতে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন ATN বাংলার চেয়ারম্যানের উপদেষ্টা DA তায়েব। অ্যাওয়ার্ড পান ATN বাংলার সংবাদ পাঠিকা ভাবনা আহমেদ। এছাড়া কণ্ঠশিল্পী রফিকুল আলম ও কনা রেজাকে দেওয়া হয় আজীবন সম্মাননা। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ATN বাংলা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিয়ামনি কমিউনিকেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান অপূর্ব ও সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ। দিয়ামনির এখন যে পর্যায়টা চলছে, যে শুরু থেকে এখন পর্যন্ত পথ চলার যে জায়গাতে অবস্থান করছে দিয়ামনি, আই থিঙ্ক সকলের কাছেই দিয়ামনি কনসেপ্টটা খুব ক্লিয়ার এবং দিয়ামনি যেভাবে সকলকে সম্মাননা দিচ্ছেন এবং সম্মান জানাচ্ছেন, এটা খুবই প্রশংসনীয়। আজকের এই অ্যাওয়ার্ড প্রোগ্রাম অনেক ডেকোরেটেড, অনেক সাজানো গোছানো, অনেক সাকসেসফুল প্রোগ্রাম হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমি চাই এই প্রোগ্রাম চালিয়ে যাবে, বেছে বেছে খুঁজে খুঁজে ভালো ভালো মানুষ যারা যোগ্য তাদেরকে অ্যাওয়ার্ড দিবে, তারা ইন্সপায়ার্ড হবে, আরো নতুন করে আরো নতুন উদ্যমে কাজ করতে শুরু করবে। বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়াকে নিয়ে পার্ক এভিনিউ আয়োজন করল এক্সক্লুসিভ সেমিফাইনাল ফুটবল স্ক্রিনিং। তেজগাঁওয়ে অলকি ভেন্যুতে এক্সক্লুসিভ সেমিফাইনালে অংশ নেন ক্যাম্পেইনের বিজয়ীরা, যা তাদের জন্য হয়ে ওঠে এক অনন্য অভিজ্ঞতা। জামাল ভুঁইয়া উপস্থিত থেকে বিজয়ীদের সঙ্গে সময় কাটান এবং সবার সঙ্গে মত বিনিময় করেন। এছাড়া এই ইভেন্টের মাধ্যমে পার্ক এভিনিউ তাদের নতুন পার্ক এভিনিউ 4X নিউ নো গ্যাস পারফিউমের আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন। নতুন এই পণ্যটি আধুনিক গ্রুমিং ও দীর্ঘস্থায়ী সুগন্ধে অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে তৈরি করা হয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ।
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহাম। লন্ডনের টিইউসি সদর দপ্তরে দলের এক বিশেষ সম্মেলনে বার্নহামকে আনুষ্ঠানিকভাবে লেবার পার্টির নেতা হিসেবে ঘোষণা করা হয়। দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের শেষ ধাপে লেবার পার্টির নেতৃত্বের আসনে বসলেন তিনি। বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হতে যাওয়া বার্নহামকে দলের এমপি ট্রেড ইউনিয়ন একযোগে সমর্থন জানিয়েছে। ডানপন্থীদের পরাজিত করা ও সাধারণ মানুষের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন বার্নহাম। সোমবার রাজা চার্লসের কাছে কিয়ার স্টারমার আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেওয়ার পর সেদিন বিকেলে বাকিংহাম প্যালেসে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন অ্যান্ডি। এরপর তিনি ডাউনিং স্ট্রিটের বাইরে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং নতুন মন্ত্রিসভা গঠন করবেন। নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স অব বাংলাদেশ এনবিএ এর নতুন সদস্য বরণ ও প্রেজেন্টার্স নাইট ও ইজিএম 2026 অনুষ্ঠিত হয়েছে। রাজধানী বনানী ক্লাব লিমিটেডে বেসরকারি টেলিভিশন ও রেডিও সংবাদ উপস্থাপকদের নিয়ে গঠিত এই সংগঠনটির আয়োজনে নতুন সদস্যদের স্বাগত জানানোর পাশাপাশি সদস্যদের পারস্পরিক নেটওয়ার্কিং ও মতবিনিময় করা হয়। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসক বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিএ প্রেসিডেন্ট অধ্যাপক ডাক্তার সাকলান রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, মিডিয়া ব্যক্তিত্ব এবং এনবিএ এর শীর্ষ কর্মকর্তারা। সাংগঠনিক কার্যক্রম জোরদার ও গতিশীল করতে নেওয়া হয় বেশ কিছু পদক্ষেপ। এছাড়া 2026-28 এনবিএ কার্যনির্বাহী কমিটি নির্বাচন আয়োজনের লক্ষ্যে 5 সদস্যের কমিটি গঠন করা হয়। এবার খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার গ্যারি সোবার্স মারা গেছেন। শুক্রবার 89 বছর বয়সে ক্যারিবীয় এই সর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আসছে 28 জুলাই 90-এ পা রাখতেন তিনি। বারবাডিয়ান এই কিংবদন্তি 93 টেস্টে গড়ে 57.78 রান তুলে মোট সংগ্রহ করেন 8032 রান, যার মাঝে 26টি সেঞ্চুরি রয়েছে। বাঁহাতি এই বোলার উইকেট নিয়েছেন 235টি। 1958 সালে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত 365 রান তুলে দীর্ঘদিন টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডটি নিজের করে রেখেছিলেন, যা পরবর্তীতে আরেক ক্যারিবিয়ান তারকা ব্রায়ান লারা ভেঙে ফেলেন 1994 সালে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে জিম্বাবুয়েকে 34 রানে হারিয়েছে বাংলাদেশ। এর ফলে 1-1 ব্যবধানে সিরিজের সমতায় ফিরল টাইগাররা। বুলাওয়ের কিংস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেন দুই টাইগার ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। দুইজনের 120 রানের জুটি বড় সংগ্রহের ভিত পায় বাংলাদেশ। তামিম 58 ও সাইফ 55 রানে আউট হন। শেষ দিকে ইয়াসির আলী ও মোহাম্মদ সাইফ উদ্দিন ব্যাটিংয়ে নির্ধারিত 20 ওভারে 186 রান করে বাংলাদেশ। সাইফুদ্দিন 31 ও ইয়াসির 22 রানে অপরাজিত থাকেন। জবাবে প্রথম 3 ওভারে 3 উইকেট হারায় জিম্বাবুয়ে। মাঝে সিকান্দার রাজা ও মিল্টন সামুবার জুটিতে ঘুরে দাঁড়ানোর আশা দেখলেও শেষ পর্যন্ত তা হয়নি। ইনিংসে 2 বল বাকি থাকতে 152 রানে অল আউট হয় স্বাগতিকরা। রিশাদ হোসেন নেন 4 উইকেট। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। শহীদ জিয়ার হত্যা মামলার আসামিকে ফেরত দেয়নি দিল্লি, অভিযোগ রিজভির। সামরিক আইনে মুজাফফরের বিচার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিভাজনের রাজনীতি নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে চায় সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। বিরোধী দলের প্রতি জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা এবং 24-এর গণহত্যার বিচারের দাবিতে ঢাকায় কফিন মিছিল। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি শিক্ষার্থীদের। এবং ফাইনালে রেফারি স্লাভকো ভিনসিচ। বিশ্বকাপে যার অধীনে কখনোই জিতেনি আর্জেন্টিনা। সোনালী ট্রফি, অর্থ পুরস্কার ছাড়াও শিরোপা জয়ীরা পাচ্ছেন বিশেষ উপহার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।